বামপন্থী ক্যান্ডিডেট হিসাবে আপনি জিতে আলাদা কি করতে চান যেটা এখন তৃণমূল করতে পারছে না? তৃণমূল যেটা বলছে সেটা তো আসলে সত্যি না। তৃণমূল আমাদের রাজ্যটাকে একটা সর্বনাশের কিনারায় নিয়ে চলে এসেছে এই 15 বছর। কি হিসাবে আপনি এটা বলছেন? কংগ্রেসের সাথে জোট না হওয়াটা কি ফ্যাক্টর হতে পারে? আজকে দাঁড়িয়ে এটা তো অস্বীকার করার কিছু নয়, বামপন্থীদের সেই শক্তি এখন পশ্চিমবাংলাতে নেই। এই সেম ফ্যাক্টরটা তো এই ভোটেও প্রযোজ্য। তাহলে আপনারা কিভাবে আশা করছেন যে এই ভোটে আপনারা বেটার রেজাল্ট করছেন? 2024-এও যে বাইনারিটা পশ্চিমবাংলাতে চলেছে, আজকে 26 সালে আপনি ভালো করে স্টাডি করবেন, ওই বাইনারি কিন্তু পশ্চিমবাংলাতে রাজনীতিতে ওই বাইনারিতে কি ভোট পরিবর্তন হচ্ছে না। দেখছেন? অবশ্যই পরিবর্তন হচ্ছে। বিজেপির যে কর্মকাণ্ড, তৃণমূলকে যে এরা জব্দ করবে না, সেটা মানুষ তার অভিজ্ঞতা দিয়ে আস্তে আস্তে বুঝতে পারছে। তো আজকে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি জেলের বাইরে কেন কেন জেলের বাইরে অভিষেক ব্যানার্জি? অভিষেক ব্যানার্জির ব্যাকগ্রাউন্ড কি বলেন তো রাজনীতিতে? যে ও পুরো গোলাপ বিছানো বাগিচাতে হতো যে হেঁটে রাজনীতিটা করছে। আমি যদি শুরুতেই এই ধরনের দুর্নীতির সাথে আমার নাম জড়াই, বালি, কয়লা, পাথর, তার রাজনীতি ভবিষ্যৎ কি? তাহলে সে যদি মেন ক্ষমতাতে আসে, ধরলেন মুখ্যমন্ত্রী হয়, ওরা রাজ্যকে বেঁচে দিবে তো। আপনার বিরুদ্ধে একজন দুধে আইপিএস, মনে হয় না যে এবছরে ফাইটটা একটু টাফ হয়ে গেল? ওদের আইপিএস হওয়ার কারণেই লড়াইটা আরো সহজ হয়েছে। এবারে মনে হচ্ছে লড়াইটা একবারে পুরো ডোমকল মানুষ করছে, ডোমকলের মানুষ। মানে এটা আমার লড়াই না এখন আর। কারণ হচ্ছে যে এই লড়াইটা ডোমকলের মানুষ সেন্টিমেন্টে নিয়ে নিয়েছে। নমস্কার, আজকে আমরা উপস্থিত ডোমকলে, এবং ডোমকলে আমাদের সাথে ডোমকলে সিপিআইএম প্রার্থী, যিনি খুব পরিচিত রানাদা হিসাবে, এবং তার সাথে তিনি মুস্তাফিজুর রহমান, তিনি ডেফিনেটলি এবারে লড়ছেন। কিন্তু আমাদের একটু আড্ডা হবে ওভারঅল সিপিআইএম পার্টিকে নিয়ে, জেলাকে নিয়ে এবং সার্বিকভাবে ডোমকলকে নিয়ে। তবে শুরু করার আগে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে স্পন্সরকে, বিরিয়ানিজমকে থ্যাংক ইউ বা ধন্যবাদ জানাই। আ ভেরি ফেমাস বিরিয়ানি ব্র্যান্ড এই বিরিয়ানিজম। আপনারা যারা বিরিয়ানি লাভার তারা শ্রীরামপুর আসতে পারেন। শ্রীরামপুরে একটা 5 তলা আউটলেট রয়েছে বিরিয়ানিজমের, এবং মাহেশেও ফ্রি কার পার্কিং সহ একটি আউটলেট রয়েছে বিরিয়ানিজমের। আমি বিরিয়ানিজমের যাবতীয় তথ্য ডেসক্রিপশনে লিঙ্ক হিসাবে দিয়ে দিচ্ছি। চলুন শুরু করা যাক আমাদের আড্ডা। প্রথমেই জিজ্ঞেস করব যে আজকে আমরা এখানে সান্ধ্যকালীন একটা আড্ডা দিতে বসেছি। বহু মানুষ আপনার সঙ্গে রয়েছেন, তারা রীতিমতো ভোটের কাজে এখন আপনার সাথে প্রতিদিন ব্যস্ত রয়েছেন। কেমন কাটছে সময়টা? সময় তো আমার আসলে আমি তো পার্টির হোল টাইমার, তো যার ফলে হ্যাঁ, নির্বাচন মানে একটা লড়াই। তো সেটা আরো মানে বহুমাত্রিক লড়াই এটা। তাছাড়া আমার 365 দিন এইরকমই, মানে আমি সকালে বেরিয়ে আসি বাড়ি থেকে আর রাত্রে বাড়ি যাই। সারাদিন পার্টির কাজই করি, পার্টি অফিসেই থাকে, যার ফলে এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। সারাদিন বাড়ি ছাড়া আমার কিছু মনে হয় না। এখন যেটা হচ্ছে যে রুটিনটা তো একটু নতুন হবেই, কারণ যেহেতু নিজে প্রার্থী। সকালে বেরিয়ে আসছি, এই তো প্রচার সারছি, সমস্ত জায়গাতে প্রচার সারার পর আবার এসে পার্টি অফিসে টুকটাক কাজ থাকলে সেটাকে করতে হচ্ছে। করার পর সেই তাও কিছু আবার ম্যান কন্ট্যাক্ট বা ছোট ছোট সভাগুলো, সেগুলো মিট করছি। বলে ঠিক আছে, আমি এটা এনজয় করছি। আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে যে কোনো ধরনের পলিটিক্যাল অন্যান্য পার্টির থেকে কমিউনিস্ট পার্টির একটা ডিফারেন্স রয়েছে। সেই ডিফারেন্সগুলোর উদাহরণ হচ্ছে আপনারা যারা পার্টির হোল টাইমার, এই কনসেপশনটা কমিউনিস্ট পার্টিতেই রয়েছে। ছোটবেলায় যখন একটা বিভিন্ন কেরিয়ারের অপরচুনিটি আছে, আপনি বলছিলেন মাস্টার্স করেছেন, সেগুলো ছেলে কিসের তাড়নায় কমিউনিস্ট পার্টির হোল টাইমার? এটা মূলত একটা আইডিওলজি, আদর্শের তাড়নাতেই। মানে ছাত্র জীবনে যেটা শুরু করেছিলাম যে এসএফআই দিয়ে, আমার মনে হয় যে মার্ক্সবাদ বা মার্ক্সবাদী যে চিন্তা ভাবনা, সেটা আজকের দিনের বাস্তবতাতেও, আজকের দিনেও, এই 2026 সালে দাঁড়িয়েও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বা হচ্ছে যে সামগ্রিকভাবে সমাজের বেশিরভাগ মানুষের যদি কিছু করতে হয়, তাহলে আমার মনে হয় এই আদর্শেই আমাদেরকে যাওয়া দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে। গোটা পৃথিবীর যা চিত্র, যার ফলে সেই সময় একটা আকর্ষণ তৈরি হয়েছিল। পরে পরে পরিণত আরও যখন যত দিন যাচ্ছে, পরিণত যখন হচ্ছি বিভিন্ন পড়াশোনা বা বিভিন্ন এর মধ্য দিয়ে যখন যাচ্ছি, আসলে এটা আদর্শগতভাবেই হচ্ছে যে প্রথমত নেওয়া, এবং তারপরেই সিদ্ধান্ত নেওয়া যে না,
মানুষের কাজ করতে গেলে একটা বৃহত্তর জায়গাতে যদি কাজ করতে হয় বর্ডার আউটলুকে, তাহলে সেখানে তো সর্বক্ষণের কর্মী হওয়াই দরকার পার্টি। রানাদা, একটা বিষয় আমার কাছে খুব জিজ্ঞাস্য, সেটা হচ্ছে যে বহু জেলার মতো যে ঘটনাটা মুর্শিদাবাদে হয়নি, সেটা হচ্ছে কংগ্রেস এবং সিপিআইএম দুটো পার্টিরই সংগঠন সেই অর্থে এখনো ভেঙে যায়নি। এখনো আপনাদের সাথে বহু মানুষ দীর্ঘদিন ক্ষমতায় না থাকা সত্ত্বেও বেরোচ্ছেন, থাকছেন, কাজ করছেন, যেটা আমি এখানে এসেও দেখলাম। আহ, আপনার কি মনে হয় যে এই যে ভোট আসছে, আপনি নিজেও প্রার্থী এইবারে 26-এর বিধানসভা নির্বাচনে দমকলে বা সার্বিকভাবে মুর্শিদাবাদ জেলায় কি হতে চলেছে? যেটা আপনি বলছেন যে হ্যাঁ, এখনো যদি সেই তুলনায় দেখা যায় রাজ্যের চাইতে আমাদের মুর্শিদাবাদ জেলাতে মাস বেসে হচ্ছে যে আমাদের এখনো সমর্থক বেশ কিছু বিধানসভা এলাকাতে খুব শক্তিশালী আছে। হুম সামগ্রিকভাবে গোটা জেলার মাস বেসও আমাদের পক্ষে আছে। এটার মূলত কারণ হচ্ছে যে মুর্শিদাবাদের পার্টি আমরা যখন সরকারে ছিলাম 34 বছর, সেই সময় ভীষণ স্ট্রাগল করতে হয়েছে আমাদেরকে, হুম মানে প্রতিক্রিয়াশীল শক্তির সঙ্গে। এই স্ট্রাগলের ফলে আর সংখ্যালঘু এলাকাতে আমাদের পার্টির একদম মার্চ বেস, যেটা পার্টির নেতৃত্বের যে সংখ্যালঘু এলাকাতে একবারে গ্রাসরুট পর্যন্ত নেতৃত্ব থাকার ফলে এই যে জনসমর্থনের এটা আমাদের এখনো যায়নি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এবারের 26-এর নির্বাচন যদি বলেন, তাহলে আমরা বেশ কিছু সিটে এবার ভালো ফলাফল করব মুর্শিদাবাদে। প্রায় মানে যদি ধরি আপনার প্রায় 6-7টা সিট তো বটেই, মানে খুব ভালো ফলাফলের আশা করছি আমরা সামগ্রিকভাবে। তো এইটাই একটা কারণ যে মুর্শিদাবাদে আমরা সরকারে থাকার সময় খুব সুন্দরভাবে যে আরামে আয়েসে পার্টি করেছি তা না। এই ডোমকলে যেখানে আপনি আমার ইন্টারভিউ নিয়েছেন এই হুম বিধানসভাতে আমাদের সামগ্রিকভাবে হচ্ছে যে প্রায় 51 জন 52 জন কমরেড শহীদ হয়েছে এখানে। হুম এবং তার একটা বড় অংশ হচ্ছে যে 34 বছরের সরকার থাকার সময়। এবং সেটা হচ্ছে যে প্রায় অনেকে লিডার তারা, মানে এক একটা লোকাল কমিটি, তখন আমাদের কনসেপ্ট ছিল পার্টির সেই সময় লোকাল কমিটির সেক্রেটারি, তাকে খুন হতে হয়েছে। হুম বা হয়তো জোনাল কমিটির সদস্য পার্টির, সেই রকম ধরনের লিডার খুন হয়েছে আমাদের এখানে। যার ফলে এই কারণেই হতো যে সবসময় লড়াইয়ের মধ্যে থাকার কারণে আমাদের মাস বেসটা এখনো পর্যন্ত হয়নি। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এই যে সাম্প্রদায়িক রাজনীতি, যেটা মুর্শিদাবাদ তো খুবই এখন তো এপি সেন্টার করার চেষ্টা করছে তৃণমূল এবং বিজেপি, এটাকে একটা পরীক্ষাগার করার চেষ্টা করছে বিভিন্নভাবে, আরএসএস এটা চেষ্টা করছে। কিন্তু দীর্ঘদিন এটা মুর্শিদাবাদ জেলার একটা ঐতিহ্য হতো যে এখানে সাম্প্রদায়িক রাজনীতি কখনো মাথাচাড়া দিতে পারেনি। তার কারণ একটা বামপন্থীদের লড়াই, তার সাথে সাথে আমি বলবো যে হ্যাঁ, কংগ্রেসের এখানেও শক্তিশালী বেশ, সেটাও একটা বড় কারণ হতে পারে। কিন্তু এখানে কখনো সাম্প্রদায়িক এতে আপনি দেখবেন কখনো পশ্চিমবাংলায় আপনি এখান থেকে যে কোনো হিন্দু সাম্প্রদায়িক শক্তি জয়লাভ করেছে কোনো পার্টিকুলার সিটে, বা মুসলিম কোনো সাম্প্রদায়িক শক্তি এখানে পার্টিকুলার সিটে কখনো জয়লাভ করেছে, এটা আপনি দেখতে পাবেন না। মুর্শিদাবাদের মতো জায়গাতে দেখা যাচ্ছে আমাদের সিপিআইএম পার্টির নেতা, আমরা এক বাক্যে মেনে নিয়ে মানে মান্যতা দিত মানুষ, মধুবাগ, তারপরে নিপেন চৌধুরী, এই যে এইরকম ধরনের। আবার কখনো আবার আমাদের এখন যেমন জামির মোল্লা, কোনো সমস্যা নেই। এর ফলে এইটা একটা ব্যাপার হচ্ছে যে আমাদের জেলার একটা ঐতিহ্য হুম বলা যায়, যে সাম্প্রদায়িক রাজনীতিকে কখনো প্রশ্রয় দেয় না এবং সংখ্যালঘু মানুষের বাস, অথচ আপনি কখনো এখানে কোনো জায়গাতে একটা মুসলিম লীগ সিট জিতেছে এটা দেখাতে পারবেন না। হুম মানে স্বাধীনতার পর থেকে যদি সেইভাবে ধরা যায়, মানে একবার সম্ভবত হয়েছিল এইখানে লোকসভাতে, আমি ঠিক এক্সাক্ট এটা বলতে পারছি না, তবে দাঁড়িয়েছিল এবং উনি মনে হয় পাশ করেছিলেন। কিন্তু ওই অর্থে ধর্মীয় সাম্প্রদায়িকতা এখানে মুর্শিদাবাদ জেলায় খুব বেশি হয় না, প্রাধান্য আপনি পায় না। ধর্মীয় মেরুকরণের কথা বলছিলেন। আপনার মনে হয় যে বিজেপি আপনাদের এই জেলার বা বিশেষ করে এই ডোমকল সিটে কোনো ফ্যাক্টর আছে? এই জেলায় অবশ্যই কয়েকটা সিটে বিজেপি ফ্যাক্টর হয়ে উঠেছে রিসেন্টলি। আপনারা জানেনই তো যে দুটো সিট গত বিধানসভাতে অলরেডি জিতেছে, এবং হুম সেটা হচ্ছে যে জেলা সদর বহরমপুর শহরের মতো জায়গাতে। এটা আমাদের কাছে একটা খুবই চিন্তার বিষয়। এবং মুর্শিদাবাদ তার পাশাপাশি হচ্ছে যে মুর্শিদাবাদ সিটে জিতেছে। তো ডোমকলের সিটে বিজেপি কোনো থ্রেট না আমাদের কাছে। আমাদের এখানে ডোমকলের বৈশিষ্ট্যটাও পুরোপুরি অন্যরকম ধরনের। এখানে হিন্দু ভোটের মেরুকরণ ঘটে না কখনো সেই রকম সেই অর্থে। যেটা পাওয়ার হয়তো দেখা যাচ্ছে 2014 সালে যখন মোদির বিশাল হাইপ হলো তখন হয়তো একটু বেশি পেয়ে গেল, হুম আবার সেটা 21 সালের বিধানসভাতে কম হয়ে গেল।
আবার 24 সালের লোকসভাতে কম হয়ে গেল, এইরকম মানে ডোমকলে বিজেপির সেই রকম ধরনের কোনো ইয়ে নেই আর কি, থ্রেট নেই আমাদের সামনে। কংগ্রেসের সাথে জোট না হওয়াটা কি ফ্যাক্টর হতে পারে? দেখুন, এটা তো ঘটনা যে আমাদের সামগ্রিকভাবে গোটা রাজ্যে আমরা চেয়েছিলাম, হুম এবং বরাবর আমাদের যখন আমরা বুঝতে পেরেছি যে এটা আমাদের শক্তি কমেছে, তৃণমূলের মতো শক্তির বিরুদ্ধে এবং বিজেপির মতো শক্তির বিরুদ্ধে, একসাথে দুটো শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে আজকে দাঁড়িয়ে এটা তো অস্বীকার করার কিছু নয়, বামপন্থীদের সেই শক্তি এখন পশ্চিমবাংলাতে নেই। হুম তাহলে সেইখানে দাঁড়িয়েই আমাদের পার্টি, কংগ্রেস সহ সমস্ত ডকুমেন্টসে আমরা এটা অ্যাডপ্ট করেছি গত গত কংগ্রেস, তার আগের কংগ্রেস থেকে, যে না, আমাদেরকে পশ্চিমবাংলার ক্ষেত্রে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে এক জায়গায় আনতে হবে। হুম এটা আমাদের বাধ্যবাধকতা বামপন্থী হিসাবে। সেই বক্তব্য আমাদের এবারও ছিল, কিন্তু দুর্ভাগ্য কংগ্রেস আসলো না। আসলে ভালো হতো লড়াইটা, মানুষও এটা চেয়েছিল। তো আমাদের এখানে মুর্শিদাবাদে বা ডোমকলের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে হচ্ছে যে সেটা খুব বেশি ফ্যাক্টর হবে না। কারণ এবারে নির্বাচন ডোমকলে যেটা হচ্ছে সেটা একবারে ডোমকলের সাধারণ মানুষ ভার্সেস হচ্ছে যে শাসক দল। যার ফলে কংগ্রেসের প্রার্থী আছে ঠিকই, কিন্তু আমি মনে করি কংগ্রেসেরও একটা অংশের ভোট খুবই, যারা মানে খুবই শিক্ষিত, বিবেক সম্পন্ন মানুষ, যারা যারা বোঝে রাজনীতিটা, সেই অংশের ভোট ভাবনা চিন্তা করে এবার হচ্ছে যে নির্বাচনে তারা ভোট দিবে। এ ফলে আমাদের ডোমকলে খুব বেশি অসুবিধা হওয়ার কথা না। কারণ এখানে আমাদের সিপিআইএম এর বরাবর হুম আপনি 65 থেকে 70 হাজার ভোট সিপিএম এর সবসময় আছে, মানে 32 থেকে 34%, 35% ভোট। আমরা 16 সালেও পেয়েছিলাম, আনিসুর রহমান জিতেছিল ত্রিমুখী ফাইটে, 36% ভোট ছিল। আমরা গত বিধানসভাতেও হচ্ছে যে 35%, 35 পয়েন্ট সামথিং ভোট পেয়েছি। আমরা গত লোকসভাতে জোটে ভোট পেয়েছি 42 এর উপরে হচ্ছে যে ভোট পেয়েছি। এবারে ডোমকলে মানে সিপিএম এর ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা খুব বেশি অসুবিধা হবে বলে আমার মনে হয় না। পরিযায়ী শ্রমিক একটা বড় ইস্যু এই মুর্শিদাবাদ হ্যাঁ, জেলাতে। পরিযায়ী শ্রমিক, বহু মানুষ এখান থেকে বহু রাজ্যে গিয়ে কাজ করছেন। পরিযায়ী শ্রমিক আপনার সিটে কতটা ইস্যু হতে পারে? অবশ্যই বড় ফ্যাক্টর। গোটা ডোমকল বিধানসভা থেকে আমি তো নিজে গিয়েছিলাম কেরালা, হুম এই তো প্রায় মাস 3-4-5 আগে। আমি এখান থেকে গিয়েছিলাম ওদের সমস্ত জায়গাতে, বেশিরভাগটা ডোমকলের পরিযায়ী শ্রমিকরা বেশিরভাগটাই কেরালাতে আছে হুম বা দক্ষিণ ভারত কেন্দ্রিক। আর রিসেন্টলি যারা নর্থ বেঙ্গল, এই নর্থ বা ইন্ডিয়া বা হচ্ছে যে সব জায়গাতে উড়িষ্যায় ছিল, তারা অনেকটাই ব্যাক করে গিয়েছে। এই যে রিসেন্ট যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপর বাঙালি তাড়াও বা বাঙালি বিরোধী যে ইয়ে তৈরি হয়েছে, যার ফলে আমি কেরালাতে গিয়েছিলাম। কেরালাতে গিয়ে আমাদের ডোমকলের পরিযায়ী শ্রমিকদের দেখলাম, অসংখ্য ছেলে ছেলে তারা হুম মানে কাজ করছে ওখানে, তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করলাম। আমি দেখলাম যেটা হচ্ছে যে এখান থেকে বিএ পাশ করা, এমএ পাশ করা ছেলে ওরাও, এমনকি বিএড করা ছেলেরাও, হুম তারা গিয়ে কেরালাতে কাজ করছে। মানে তারা কাজ করছে, তাদের কাজের এটা হচ্ছে যে ওখানে দোকান আছে, দেখা যাচ্ছে মালিক হচ্ছে কেরালিয়ান, কিন্তু আহ, কর্মচারী হিসাবে রেখেছে বাঙালি। যেহেতু বাঙালিদের এখানে একটা ওই যে প্রেম ভাবুর যে এলাকাটা আছে, সেই এলাকাতে ব্যাপক আধিক্য, যার ফলে পরিযায়ী শ্রমিক আমাদের ডোমকলে একটা বিশাল ফ্যাক্টর। হুম তো আপনার মনে হয় না যে তৃণমূলের বক্তব্য হচ্ছে যে তারাও তো যথেষ্ট আহ, ধর্মনিরপেক্ষ দল, এবং তারাও চেষ্টা করছে রাজ্যের অর্থনৈতিক উন্নতির জন্য। বামপন্থী ক্যান্ডিডেট হিসাবে আপনি জিতে আলাদা কি করতে চান যেটা এখন তৃণমূল করতে পারছে না? দেখুন, আসলে তৃণমূল যেটা বলছে সেটা তো আসলে সত্যি না। তৃণমূল আমাদের রাজ্যটাকে একটা সর্বনাশের কিনারায় নিয়ে চলে এসেছে এই 15 বছর। সেটা মানুষ আজকে উপলব্ধি করছে কি হিসাবে আপনি এটা বলছেন? সমস্ত ক্ষেত্রতে। আমরা যেখান থেকে ছেড়েছিলাম, আমরা বলছি না 34 বছরে আমরা সবকিছু করতে পেরেছিলাম হুম মানুষের, কিন্তু আজকে যে প্রতিষ্ঠানগুলো, যে কাজগুলো আমরা শুরু করতে হুম চেয়েছিলাম, আজকে সেই সেই জায়গাগুলো হচ্ছে যে সমস্ত কিছু ধ্বংস হুম করেছে। আপনি গত 15 বছরে একটা ইন্ডাস্ট্রি বলেন নতুনভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ফিতে কেটেছে। তাহলে এই যে প্রতিদিন কৃষি থেকে কর্মসংস্থান সংকুচিত হচ্ছে হুম বেকারদের, আজকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে কেন? কারণ আপনি চান বা না চান, এই যে কৃষিতে যে কাজটা হচ্ছিল গ্রামীণ বাংলায়, সেই কাজটা তো আস্তে আস্তে উৎখাত হবেই। কারণ যন্ত্রের আবির্ভাব, যখনই যন্ত্রের প্রবেশ ঘটছে ওখানে, একটা ধরেন আপনি, একটা সময়ে আমাদের গ্রাম বাংলাতে হচ্ছে যে 1 বিঘা গম কাটতে কাটতে মারতে এটা সহ আনুমানিক 10টা লেবার লাগতো। এখন একটা হপার বড় মেশিন হচ্ছে যে সেই গ্রামে
আপনার একদিনে 40 বিঘা গম কেটে ফেলছে শুধু একটা ড্রাইভার একটা হেল্পার নিয়ে। হুম তাহলে এই যে প্রতিদিন কর্মসংস্থান সংকুচিত হচ্ছে, এই যে শ্রমটা সেটা যে উদ্বৃত্ত হচ্ছে, তার তো বিকল্প কর্মসংস্থান দরকার। আজকে 15 বছরে সেটা হয়নি। যদি আমি ধরি শিক্ষিত বেকারদের সাথে কিভাবে প্রতারণা করেছে, আমি ডিটেলসে যাচ্ছি না, আপনারা জানেন, সবাই জানছে এই যে চাকরি, বিভিন্ন প্রতিষ্ঠানে যেগুলো চাকরি হওয়ার কথা সেগুলো কিভাবে দুর্নীতি হয়েছে এখানে। তাহলে সেটা একটা দিক। আর গোটা রাজ্যের ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা একটা বড় ফ্যাক্টর, ডেমোক্রেসি একটা বড় ফ্যাক্টর। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এই সরকার ধ্বংস করে দিয়েছে। আপনি পঞ্চায়েতে সেই কাজ আর না হয় না, ওই জন্য দেখবেন দুয়ারে সরকারের মাধ্যমে এই যে করছে। তার মানে কি, এটা হচ্ছে যে আমরা যেটা বলেছিলাম পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্য দিয়েই মানুষের সমস্ত ডেভেলপমেন্ট করা যায়, তাই তো আমরা পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠা করেছিলাম এবং সেটাকে আরো নিচে গিয়ে বিকেন্দ্রীকরণ করার মধ্যে দিয়ে গ্রাম সংসদ, যা মানুষ পার্টিসিপেটরি ডেমোক্রেসি যেটাকে বলে, সেখান থেকে আজকে পঞ্চায়েতগুলোর অবস্থা কি করেছে। আজকে এসএসসি বোর্ডের যে আমরা স্ট্রাকচার তৈরি করেছিলাম, আমাদের তার আগে কিছু ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়েই তো এসএসসি চালু করেছিলাম। আজকে এসএসসি বোর্ডের অবস্থা কি, আজকে প্রাইমারি স্কুলের রিক্রুটমেন্টের অবস্থা কি। আমরা টেট একটা মানদণ্ড করেছিলাম, টেট পাস করলে তাকে হতো যে এতে করার। তাহলে এই যে দুর্নীতি, এবং সেটা উপর লেভেল না, মানে গ্রাসরুট পর্যন্ত, মানে আপনি একটা সার্টিফিকেট পর্যন্ত নিতে গেলে টাকা দিয়ে সার্টিফিকেট নিতে হবে, এটা বার্ধক্য ভাতা নিতে গেলে অন্তত তৃণমূলের মেম্বারকে 2,000 টাকা দিতে হবে। এই যে সমাজের যে মানে একটা বেসিক জায়গাতে এরা মানে নষ্ট করে ফেলেছে, এইটা হচ্ছে যে পশ্চিমবাংলার সব থেকে সর্বনাশের আমার জায়গা। এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে প্রথমত আপনি যে অভিযোগগুলোর কথা বললেন, সেই অভিযোগগুলো প্রাথমিকভাবে যে খুব নতুন অভিযোগ সেটা নয়, বিগত 7-8 বছর ধরে উঠে আসছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে শিক্ষাক্ষেত্র বা ইত্যাদি যে দুর্নীতিগুলোর অভিযোগের কথা বললেন, সেই দুর্নীতিগুলোর ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে অনেক তদন্তের ক্ষেত্রে তৃণমূলের বক্তব্য হচ্ছে এটা বিজেপি ইচ্ছা করে পলিটিক্যালি ড্রিভেন একটা তদন্ত করাচ্ছে। 3 নম্বর বিষয়, যে এই ঘটনাগুলোর পরেও দেখা যাচ্ছে একটা পার্সেন্টেজ অফ ভোট লাইক 45 to 48% ভোট স্টিল তৃণমূল কংগ্রেস বারংবার পেয়ে চলেছে প্রত্যেকটা ভোটে। তাহলে বামপন্থীদের এই বিষয়গুলো বোঝাতে কোথায় অসুবিধা হচ্ছে বলে আপনার মনে হয়? কারণ তারপরেও তো আপনাদের হুম পার্সেন্টেজ লুজ হয়েছে। ঘটনা হচ্ছে যে পশ্চিমবাংলাতে যেটা তৃণমূল সুবিধাটা করছে, সেটাই যে আমরা বারবার বলি না যে পশ্চিমবাংলায় তৃণমূল যেটা করতে পেরেছে সেটা একটা ডামি বিরোধী তৈরি করতে পেরেছে, সেটা বিজেপি। মানে এখানে প্রায় 70 থেকে প্রায় 100-র কাছাকাছি সিট, যেটা সংখ্যালঘু ভোট ডিসাইড করে। ঠিক আছে তো? তাহলে ডামি বিরোধী যদি বিজেপিকে রাখতে পারে তৃণমূল, এটা করতেও পেরেছে, তাহলে হচ্ছে যে এই ভোটের যে মেরুকরণটা সংখ্যালঘু ভোটের, সেই সুবিধাটা তৃণমূল গত 15 বছর ধরে বা দুটো ইলেকশনে পাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলা সাধারণত হচ্ছে যে আপনার মানুষ ধর্মনিরপেক্ষ। এটার ব্যাক কারণ হচ্ছে যে আপনার দীর্ঘদিন ধরে বামপন্থীদের অবস্থান এই পশ্চিমবাংলাতে। তাহলে বিজেপির যে সাম্প্রদায়িক রাজনীতি, সেটা যখন তারা উগ্র মাত্রায় নিয়ে যাচ্ছে, তখন কিছু ধর্মনিরপেক্ষ মানুষ যারা আছে পশ্চিমবাংলাতে, তারা তখন বেটার অপশন হিসেবে তৃণমূলকে বাছছে। কেন না, তো এই যে বামপন্থীদের দুর্বলতা, যেটা প্ল্যান তো এখানে না, এই যে বামপন্থীদেরকে এখানে পশ্চিমবাংলাতে দুর্বল করতে হবে বা খতম করতে হবে, এই প্ল্যান তো বসে হচ্ছে মানে আপনার অন্য জায়গাতে। এবং সেটা হচ্ছে যে আরএসএস এর হতো যে আপনার অফিসে বসে হয়, এবং সেইখানে দাঁড়িয়ে যে পরিকল্পনা করে আজকে তারা কিছুটা সাকসেসফুল হয়েছে। আজকে এটা অস্বীকার করার জায়গা নেই, বামপন্থীরা দুর্বল। আর এই দুর্বলতার জায়গাটা হচ্ছে যে এই দুটো পার্টি নিয়ে মানুষকে, যারা ধর্মনিরপেক্ষ মানুষ, লাস্ট শেষে এসে যে তৃণমূল এত দুর্নীতি করছে, তৃণমূল সব কিছু করছে, কিন্তু অপশান বিজেপি না পশ্চিমবাংলাতে। আজকে যেটা আমরা বলতে চাইছি যে তৃণমূলকে বিজেপি সরাতে চায় না, এবং বিজেপিকেও হতো যে বিরোধী দল থেকে হতো যে আপনার তৃণমূল সরাতে চায় না। তাহলে আজকে এই কারণেই হতো যে তৃণমূল সেই সুবিধাটা নিয়ে নির্বাচনগুলোতে জিতছে। তার মানে যে মানুষ সবাই সন্তুষ্ট হয়ে ভোট দিয়ে তাকে জেতাচ্ছে বা ভোটের পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে তা না। এই এতগুলো ইকুয়েশন হতো যে কাজ করছে পশ্চিমবাংলার মানুষের সামনে, যখন ভোট দিতে গিয়ে বুথে হুম দেখছে হুম অপশান কে, তাহলে বিজেপি চলে আসবে। যে মানুষ ধর্মনিরপেক্ষ, একটা বিধানসভাতে ধর্মনিরপেক্ষ মানুষ 2% হোক 3% হোক, যারা বিজেপির মতো সাম্প্রদায়িক দলকেও চায় না, আপনার হতো যে তৃণমূলের মতো দুর্নীতিগ্রস্ত দলকেও চায় না, কিন্তু অল্টারনেট কে? বামেরা তো সেই বিধানসভাতে নেই, যার ফলে তখন সে মনে করছে যে আপাতত ভোটটা তৃণমূলকে দিই, এই আবার সুবিধাটা আবার পেয়েছে। আবার তৃণমূল তো এই অভিযোগটাও করছে যে বামেরা ইচ্ছা করে ভোটটা রামের দিকে ট্রান্সফার করে দিয়েছে বলে এটা বিজেপি এটা পেরেছে। এখনকার দিনে এই কথাগুলো আসলে আমরা বলি, তাই নির্বাচনের প্যাটার্ন এখন চেঞ্জ হয়ে গেছে। ভোট আর ওই আগের মতো আমার ভোট
এটা বামের ভোট, এটা এর ভোট, এটা কিন্তু আর নেই। আমি যা দুটো নির্বাচনে লড়ার মধ্য দিয়ে দেখলাম, আপনি একটা সময় ভোটের গণনা কিভাবে হতো, স্কুটনি দলগুলো করতো, হুম এতগুলো বাড়ি, এত এই গোষ্ঠীর লোক একটা বুথে ধরলেন, দুটো গোষ্ঠী বা তিনটে গোষ্ঠী আছে, দুটো গোষ্ঠী আমার দিকে, একটা গোষ্ঠী ওর দিকে, এই গোষ্ঠীর ভোট সব আমার। আজকে দাঁড়িয়ে গোষ্ঠী না, একটা বাড়িতে 5টা ভোট থাকলে হতো যে 5 রকম ভাবে তার চিন্তা ভাবনা হচ্ছে এবং সেই ভোট পড়ছে। তাহলে প্যাটার্ন চেঞ্জ হয়েছে, যার ফলে আজকে দাঁড়িয়ে যখন দেখেন মানুষ নির্বাচনে ভোট দিতে যাওয়ার আগে অনেকগুলো চিন্তা ভাবনা মানুষ করে। তাহলে সেইখানে দাঁড়িয়ে গত 2011-র পর আপনি বামপন্থীদের উপর যে আক্রমণ হয়েছে, এইটাকে হিসেবে রেখে তো এটার হিসাব করতে হবে। আপনি পশ্চিম মেদিনীপুর 2011 কেন বলবো, হুম আপনি যদি পশ্চিম মেদিনীপুর জঙ্গলমহল দেখেন, আপনি শালকুশোরের কথা মনে আছে আপনার? একটা মা তার ছেলেকে মেরে ফেলেছে, ওইখানে ছেলের লাশটা হচ্ছে যে পোকাতে খাচ্ছে, অথচ মায়ের ছেলের কাছে যেতে পারছে না। এগুলো তো মেইনস্ট্রিম মিডিয়া আলোচনা করে না, যার ফলে বামপন্থীদের উপর যেভাবে 2011 সাল কেন 2009 সাল থেকে এই পশ্চিমবাংলায় আক্রমণ হয়েছে, আমি নিজে সাক্ষী। পশ্চিম মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম থেকে শুরু করে এইরকম ধরনের জায়গাতে আমাদের হাজার হাজার কমরেড 8 বছর, 9 বছর, 10 বছর পর্যন্ত বাড়ি ঢুকতে পারেনি। তাহলে যখন এই কমরেডরা বা হচ্ছে যে এই ধরনের মানুষ যারা আমাদের সমর্থক, কেন্দ্রে বিজেপি চলে আসার পর 2014 সালে, 2011-তে হচ্ছে যে তৃণমূল এসছে, 2014-তে কেন্দ্রে বিজেপি এসছে, মানুষ মনে করেছিল প্রথমে যে বিজেপি হয়তো বা তৃণমূলকে জব্দ করতে পারবে। এইটা একটা কারণ, আমাদের ভোটটা শিফট হওয়ার একটা বড় কারণ বলে আমার ব্যক্তিগত মতামত। তার সাথে সাথে তৃণমূল আসার পরে এই যে সাম্প্রদায়িক প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িক রাজনীতি যেটা পশ্চিমবাংলাতে তৈরি হয়েছে, এটা তো অস্বীকার করার নাই, ধর্ম মানুষের দুর্বলতম জায়গা। তাহলে এটা 34 বছর ছিল না, আরএসএস তার জমিটাকে চাষ করার একটা বড় সুযোগ পেয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপিকে নিয়ে আসার পর, যার ফলে মানুষের এটা স্থায়ী না চিন্তা ভাবনা। আমি আজকে যে চিন্তা ভাবনাটা করছি, সেই চিন্তা ভাবনা আমি 3 দিন পর আমার সেই চিন্তা ভাবনা বদলে যেতে পারে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আপনি যে কটা ফ্যাক্টর আমাকে বললেন সেই কটা ফ্যাক্টর, যেমন যে বামপন্থীরা দুর্বল বলে কিছু ভোট তৃণমূল পাচ্ছে, কিছু ক্ষেত্রে বামপন্থীরা দুর্বল বলে বিজেপি ভোট পাচ্ছে, কিন্তু আমি যদি 2024-এর লোকসভা ইলেকশনের রেজাল্ট দেখি, সেখানেও বামপন্থীরা আশানুরূপ ফল করেনি। তাহলে এই সেম ফ্যাক্টরটা তো এই ভোটেও প্রযোজ্য। তাহলে আপনারা কিভাবে আশা করছেন যে এই ভোটে আপনারা বেটার রেজাল্ট না, করছেন? এই ভোটে প্রযোজ্য মানে মানুষ তো কারণ রাজনীতিতে এই আমরা ভোটেও তো হ্যাঁ, রাজনীতি লাস্ট ভোটে না, বামপন্থীরা রাজনীতির দুর্বল ছিল। ছাত্র হিসেবে আপনি দেখবেন 2024-এও যে বাইনারিটা পশ্চিমবাংলাতে চলেছে, হুম আজকে 26 সালে আপনি ভালো করে স্টাডি করবেন, ওই বাইনারি কিন্তু পশ্চিমবাংলাতে রাজনীতিতে ওই বাইনারিতে কি ভোট হচ্ছে পরিবর্তন না। দেখছেন? অবশ্যই পরিবর্তন আছে। আমাদের লড়াই হুম গত 2-3 বছরে, মীনাক্ষীদের লড়াই, ডিওয়াইফাই, এই সব লড়াই আন্দোলন, প্লাস হচ্ছে যে বিজেপির যে কর্মকাণ্ড, আপনি তৃণমূলকে যে এরা জব্দ করবে না বা হচ্ছে তৃণমূলকে যে এরা করবে না, সেটা মানুষ তার অভিজ্ঞতা দিয়ে আস্তে আস্তে বুঝতে পারছে। তো বুঝতে পারার ফলে আমাদের জায়গাটা, পরিসরটা আস্তে আস্তে বেড়েছে অনেকটা। আপনি গত 2-3 বছরের এই যে মুভমেন্ট, লোকসভা নির্বাচনের পর থেকেও যদি ধরেন, মুভমেন্ট, মানুষের অভিজ্ঞতা, যে বিজেপির কার্যকারিতা কি, আজকে দাঁড়িয়ে বিজেপি যদি সঠিকভাবে হচ্ছে যে আপনার এই যে তদন্তগুলো করে, আপনি অভয়ার তদন্ত কোথায় গেল বলেন তো? কিন্তু মানুষ তো এগুলো অভয়ের বিচার মা করবে নিজেই তো বিজেপিতে চলে গেছেন। বলছে, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু আজকে এগুলো তো বিজেপিকে কৈফিয়ত দিতে হবে। তো আজকে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি জেলের বাইরে কেন? কেন জেলের বাইরে অভিষেক ব্যানার্জি? এই কৈফিয়ত তো বিজেপিকে দিতে হচ্ছে, বিজেপির কর্মীদেরকে। আজকে দাঁড়িয়ে বিজেপি ক্ষমতায় না আসার পরও যে দুর্নীতি পশ্চিমবাংলাতে শুরু করেছে বিভিন্নভাবে, সিবিআইকে কবজা করা বা সিবিআইকে দিয়ে কাউকে করে দেওয়া, এই শুভেন্দু অধিকারীরা তো এইসব করে বেড়াচ্ছে। সিবিআইকে টোটাল হচ্ছে যে পশ্চিমবাংলাতে সিবিআই ইডিকে ওরা এইভাবে ব্যবহার করে মানুষকে ভয় দেখানো, চমকানো, ধমকানোর জন্য। বলে এগুলো মানুষ তার অভিজ্ঞতায় বুঝতে পারছে যে এটা হবে না, মুক্তি চাইছে। এবার যেখানে আমাদের স্ট্রং বেস আছে, সেখানে মানুষ আমাদেরকে বিকল্পভাবে ভাববে। এটা হচ্ছে যে আমাদের অভিজ্ঞতা, মানে একদম গ্রাস রুটের অভিজ্ঞতা, যেমন ডোম কলেজ ধরেন। তাহলে এইটা আজকে মানুষ বুঝতে পেরেছে যে বিজেপি অল্টারনেট তৃণমূল না, তৃণমূলের অল্টারনেট বিজেপি না। দুটো দলই হচ্ছে যে আরএসএস এর তৈরি করা দুটো দল চাই আরএসএস এর সমস্ত কর্মসূচি বাস্তবায়িত করতে। সেখানে দাঁড়িয়েও আপনি যেহেতু অভিষেক ব্যানার্জির কথা বললেন, ডোমকলের সিপিআইএম প্রার্থী মুস্তাফিজুর রহমান বর্তমানে অভিষেক ভাইকে দেওয়া পরামর্শের জন্য খুব এখন বিখ্যাত হয়ে গেছেন, মানে বিখ্যাত মানে মিডিয়ার চর্চায় রয়েছেন। আচ্ছা, আপনার কাছে এই ইনফরমেশনটা কে দিল যে অভিষেক ব্যানার্জি বিজেপি জয়েন করতে পারেন?
না না, মানে আপনি ওর তো বললেনই বা কেন? ওর তো অপশন নেই তো। আমি তো রাজনীতিটা তো একবারে মানে ছোট থেকে করছি তো। হুম আমার ছাত্র রাজনীতি করেছি প্রায় 14-15 বছর, এবং রাজ্যের ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমি। ও তো আমার থেকে ছোট ছেলে, তো এটা তো ঘটনা। 7 বছরের ছোট, মানে ওর এখনো, আমি বলছি যে রাজনীতির পরিপক্কতা নাই। এখনো বলছি আপনাকে যে ও পুরো গোলাপ বিছানো বাগিচাতে হতো যে হেঁটে রাজনীতিটা করছে। অভিষেক ব্যানার্জি বলুন তো, একটা একটা মুভমেন্ট করে উঠে এসছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি না, নেগেটিভ আন্দোলন করুক পজিটিভ আন্দোলন করুক, বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে উঠে এসছে, কথার কথা বলছি। অভিষেক ব্যানার্জির ব্যাকগ্রাউন্ড কি বলেন তো রাজনীতিতে, কি করেছে রাজনীতিতে? কিন্তু কেউ যদি নিজের পরিবারের একজন মানুষের রাজনীতির সুবাদে হুম। রাজনীতিতে এসে একটা পপুলারিটি কিংবা একটা পজিশন পায়, তাতে বামপন্থীদের আপত্তি থাকার না না, কারণ কি? আমাদের আপত্তি নাই, অভিষেক ব্যানার্জিদের মতো ছেলেরা আসুক রাজনীতিতে, অবশ্যই আসুক, আমরা চাই সে ডানপন্থী করতে পারে। কিন্তু আজকে দাঁড়িয়ে তার ব্যাকগ্রাউন্ডটা কি তৈরি করলো এই কবছরের মধ্যে, তার হতো যে, সবাইকে এক প্রসেস দিয়ে আসতে হবে কেন? বিভিন্ন আমি পদ্ধতিতে প্রসেসের থাকে। বলছি না, আসার পরও তো তার হতো যে, যে কাজগুলো আজকে শুনতে পাওয়া যাচ্ছে বা এটা ঘটনা, যে যতগুলো দুর্নীতিতেও হাত পাকিয়েছে, হুম এবং হচ্ছে যে যা তার বিলাস বৈভব, রাজনীতি করতে পারে। আমি বলছি যে আপনি মমতা ব্যানার্জির প্রথম রাজনীতি থেকে মুখ্যমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত লাইফস্টাইল দেখুন তো, কথার কথা বলছি আপনি। আর আজকে অভিষেক ব্যানার্জি কোথায় কি করছে? আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পর হরিশ্চন্দ্র স্ট্রিটের এই যে জমির যা আছে, সবগুলোকে দখল করেছে। আজকে গোটা সরকারে আসার পরে নীল সাদা রঙের কারবারগুলো যেগুলো হয়েছে, এ মানুষ জানে তো, সব সব জানে। তাহলে একটা ছেলে, আমরা ধরেন এখন রাজনীতির ছাত্র, পরিষ্কার কথা বলছি, আমি যদি শুরুতেই এই ধরনের দুর্নীতির সাথে আমার নাম জড়াই, হুম বালি কয়লা পাথর, পাথর খাদান, আপনার হচ্ছে যে এসএসসি টেট, সমস্ত কিছু দুর্নীতিতে আমার নাম জড়িয়ে যাচ্ছে, তো একটা আপনার 37-38 বছরের ছেলের, তার রাজনীতি ভবিষ্যৎ কি? তাহলে সে যদি মেন ক্ষমতাতে আসে, ধরলেন মুখ্যমন্ত্রী হয়, গোটা রাজ্যকে বেঁচে দিবে তো, গোটা রাজ্যটাকে বেঁচে দিবে। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের হিসাবে আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, বা রাজ্য দরকার নেই, আমি আপনার জেলার হিসাবে বলছি, কংগ্রেসকে কি আপনারা প্রতিদ্বন্দ্বী হিসাবে ধরছেন? বিকজ এই যে ফ্রেন্ডলি ফাইট, এটা কি আদৌ হয়? না, ফ্রেন্ডলি ফাইট তো আমাদের, ফ্রেন্ডলি ফাইট তো মুর্শিদাবাদে হচ্ছে না। কংগ্রেস, আমরা শুধুমাত্র অধীর চৌধুরীর ওইখানে প্রার্থী দিইনি। বাকি সব জায়গাতে আমাদের ত্রিমুখী ফাইট হচ্ছে। এখানে ত্রিমুখী হচ্ছে, কোথাও চতুর্মুখী হচ্ছে, এই মুর্শিদাবাদ জেলাতেও হচ্ছে, মালদাতেও হচ্ছে। আমরা তো কোথাও ফ্রেন্ডলি ফাইট হচ্ছে না। সেখানে দাঁড়িয়ে কংগ্রেস কিছু জায়গাতে ভালো ফলাফল করবে মুর্শিদাবাদে, এবার আমরা কিছু জায়গাতে ভালো ফলাফল করব। তৃণমূলের অবস্থা খারাপ, এটুকু আপনাকে বলতে পারি। মুর্শিদাবাদ জেলার মানুষ আর তৃণমূলকে মেনে নিতে পারছে না। জেলা থেকে আপনাদের এক্সপেকটেশন কি কটা সিট হতে পারে, মানে অ্যাপ্রক্স? আমি অ্যাপ্রক্স তো মানে ওইভাবে তো জ্যোতিষ মোটামুটি চর্চা তো করা হচ্ছে যে সম্ভব না। আপনার মুর্শিদাবাদ জেলা থেকে আমরা আশাই করছি প্রায় 7-8টা সিট তো অবশ্যই জিতবো। হুম। মানে জেতার জায়গাতে আমরা আছি, বাকিগুলোতে ফাইট হবে, লড়াই যেখানে হবে। আমরা বসে রয়েছি, সেইখানের এই ডোমকলের একজন বড় নাম হচ্ছে আনিসুর রহমান। আনিসুদ্দার, আমি শুনলাম শরীর খারাপ। আপনার ওনার সাথে কাজের অভিজ্ঞতা কিরকম, বা ওনাকে নিয়ে আমি আপনার আসলে এর এক্সপিরিয়েন্স? আগেও আমি আমাদের লোকাল চ্যানেলগুলোতে বলেছি, ডোমকলে রাজনৈতিক প্রতিষ্ঠা দিয়েছে আমাকে আনিসুদ্দা। কারণ আমি তখন ছাত্র রাজনীতি করি, জেলাতে আছি 14 সালে আমাকে বলল যে, তুমি ডোমকলের ছেলে, ডোমকলেই তো আমাদের কাজের অনেক ক্ষেত্র, হুম জেলাতে রাজনীতি করে মানে জেলাতে থেকে কি করবা, ডোমকলে চলো। তারপরে আনিসুদ্দা জেলাতে আলোচনা করলো। তারপরে সেই বছরই আমাদের 14 সালে ইলেকশন হলো, লোকসভা ইলেকশন। ইলেকশনে আমাদের এখানে ডোমকলে খুবই খারাপ ফল হয়েছিল, ডোমকল বিধানসভাতে, কিন্তু আমাদের প্রার্থী জিতেছিল। তো তারপরে আমাকে জেলা থেকে এখানে নিয়ে আসা হলো, এনে তারপরে জোনাল সম্মেলন ছিল, জোনাল সম্মেলন থেকে আমাকে জোনাল সেক্রেটারি করে। এবং আমি ডোমকলের ছেলে, কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করার পর যেহেতু বেলডাঙ্গা কলেজ, আমার বেলডাঙ্গা ইউনিভার্সিটি কল্যাণী, অনার্স নিয়ে পড়ার পর বাইরে দীর্ঘদিন, তারপরে ছাত্র রাজনীতিতে যুক্ত, বাইরে থাকার ফলে তারপরে আনিসুদ্দা আমাকে এখানে নিয়ে আসলো। নিয়ে এসে জোনাল সেক্রেটারি করার পর একবারে হাত ধরে, যাকে বলে, মানে আমি তো তখন ডোমকল চিনি না, আর হুম ডোমকলের হুম রাজনীতি মানে বুঝতে পারছেন, মানে এখানে তো আমি ওখানেও আসতাম। প্রতিদিন হচ্ছে যে, মানে রাজনীতির কখন কোন জায়গাতে, আর নির্বাচন আসলে তো সেটা আরো টাফ। হুম যা বলে আনিসুদ্দা কোথায় যেতে হবে, কার কাছে যেতে হবে, কোন মানুষগুলো করতে হবে, এইভাবে আমাকে পুরো রাজনীতিতে প্রতিষ্ঠা করেছে ডোমকলে আনিসুর রহমান। দাদা, একটা বিষয় আমার কাছে খুব মানে জানার আছে, সেটা হচ্ছে যে এই যে ধরো আমরা যারা বাইরে থেকে যখন রাজনীতি অবজার্ভ করি, খবরগুলো দেখি,
ডোমকলের একটা রাজনীতির মধ্যে বিভিন্ন সময় একটা হিংসাও ছড়িয়েছে, যে বহু মানুষের খুন হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে বহু অশান্তি হয়েছে, গন্ডগোল হয়েছে। এই কালচারটা শেষ কি করে হবে? না, অনেকটাই কমেছে, এটা অস্বীকার করব না আমি। আসলে একটা সময় আপনি ডোমকল যে কোনো এলাকা সম্পর্কে আলোচনা করতে গেলে তার ইতিহাসটা তো জানতে হবে। আমাদের জেলার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া ব্লক হচ্ছে ডোমকল ছিল একটা সময়। শিক্ষা, দীক্ষা, স্কুল। যার ফলে আরেকটা জিনিস হচ্ছে যে এটা বর্ডার এরিয়া। হুম। বর্ডার এরিয়ার একটা সবথেকে বড় সমস্যা সেই সময় থেকে এখনো সেটা সমস্যা, যেটা হচ্ছে যে একটা এর ব্যবসা চলে। আপনি চান বা না চান, এখানকার কর্মসংস্থান তো সেভাবে হয়নি। যার ফলে এই যে আহ, ২ নম্বরই যে ব্যবসাটা, মানে যেটা পাচার চক্র, সেটা হচ্ছে যে আস্তে আস্তে, এটা আমি অস্বীকার করব না, আমাদের সময়ের শেষের দিকেই হচ্ছে যে এই যে টাকা ইনকাম, সেই টাকাটা পলিটিক্সে খাটার একটা প্রবণতা তৈরি হয়েছিল। যার ফলে রাজনীতিতে একটা অ্যান্টি সোশ্যালদের আধিপত্য এটা তৈরি হয়েছিল তখন। আর সেটাকে পলিটিক্সে ব্যবহার করাটাও একটা অন্যতম কারণ হিসাবে হতো যে এই যে খুনোখুনি বা রাজনীতিতে। আর সেটা হচ্ছে যে অশিক্ষা, হুম। মানে শিক্ষার দিক থেকে পিছিয়ে যাওয়া। আস্তে আস্তে এখন ডোমকল সেই জায়গায় আর নেই। হুম। আমাদের সময়ে হতো যে এখানে জেনারেল কলেজ হয়েছে, অনেকগুলো হাই স্কুল, জুনিয়র স্কুলকে আমরা হাই স্কুলে উন্নতি করেছি। এখানে গার্লস কলেজ হয়েছে একটা, মুর্শিদাবাদে বহরমপুরের পর এইখানে প্রথম। আহ, এই যে তারপরে বিএড কলেজ, ডিএড কলেজ দেখবেন অসংখ্য ডোমকলে হতো, যে হোমিওপ্যাথি কলেজ, ল কলেজ। হুম। যার ফলে আজকে ডোমকলের ছেলেমেয়েরা এই সব ক্ষেত্রে এড়িয়ে চলার চেষ্টা করছে। যার ফলে যে গ্রামগুলোতে একটা সময় এই ধরনের ঘটনা ঘটতো, সেখানকারও আজকে সেই সব গ্রামেরও কিন্তু হায়ার এডুকেটেড ছেলেপুলে, তারা মাস্টার হয়েছে, কেউ কেউ ডাক্তারি চান্স পেয়েছে। এ ফলে আমি মানে খুবই আশাবাদী আগামী দিনে ডোমকলে এই ধরনের সংস্কৃতি আর থাকবে না। এটা এই ডোমকলের এই মানুষের উন্নতির কিছু ভাগ কৃতিত্ব কি আপনি তৃণমূলকে দেবেন? না, তৃণমূলকে দেব বলতে গেলে আমি একটা কথা বলছি আপনাকে, আহ, ব্যাপারটা তা না। তৃণমূল এমনভাবে হচ্ছে যে ডোমিনেট করেছে বিভিন্ন জায়গাতে, আজকে দাঁড়িয়ে আপনি সিপিএম আর অ্যান্টি সোশ্যাল খুঁজে পাবেন না। যার ফলে একতরফা যেটা বিরোধটা, মারামারিটা কখন হয়, এই যে আমাদের এখানে যখন গন্ডগোলটা হয়েছে, যখন বেশি বলছেন, তার মানে জানতে হবে বিরোধী স্ট্রং তো। হুম। তাহলে বিরোধীদের একটা পরিসর ছিল, আর তৃণমূল যেটা করেছে সেটা বিরোধীদের পরিসরটাকে কেটে দিয়েছে। হুম। যার ফলে কি হচ্ছে, এটা এখন একচেটিয়া হয়ে গেছে। মানে যারা এই ধরনের কাজ করতো ডোমকলে, তারা এখন সবাই তৃণমূলে যোগদান করেছে। আমি আপনাকে আরেকটা প্রশ্ন, আরেকটা আঙ্গিকে জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে আপনি ইউর আ ভেরি ম্যাচিওর পলিটিশিয়ান। সেখানে দাঁড়িয়ে যে ধরুন একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় রয়েছে, সে তো সবসময়ই চেষ্টা করবে যে তার বিরোধীদের ক্ষমতা যতটা কম হবে। সেক্ষেত্রে তৃণমূল যে চেষ্টাটা করেছে সিপিএমকে দুর্বল করার, সেটা তো তার খুব স্বাভাবিক নেচারের মধ্যে পড়ে। তা এই যে বামপন্থীদের দুর্বল হওয়াটা, এটা কি শুধুই তৃণমূল বা বিজেপির বাইনারি মেশিন, নাকি বামপন্থীদের কোথাও সাংগঠনিক না, না, দুর্বলতাও এর কারণ? অবশ্যই আমরা তো সেটা, এটা ওপেন ডকুমেন্টসই আমরা বলেছি যে হুম। অবশ্যই সাংগঠনিক দুর্বলতা আছে আমাদের। প্লেনাম যদি দেখেন, সাংগঠনিক ক্ষেত্রে যে প্লেনাম আমরা করলাম কলকাতাতে, তার তো মূল কারণটাই হচ্ছে যে আমাদের সাংগঠনিক দুর্বলতা। এটা তো গোপনীয়তার কিছু নেই। হুম। একটা জিনিস, এই আক্রমণ ঠিকই, কিন্তু সেই আক্রমণকে প্রতিহত করতে গেলে যে সাংগঠনিক চ্যালেঞ্জটা গ্রহণ করবে সংগঠন, সেক্ষেত্রে আমাদের তো কিছু লেখনা তৈরি হয়েছিল এই 34 বছরে। এটা অস্বীকার করার তো জায়গা নেই, কারণ অস্বীকার করবও না, কারণ আমাদের সমস্ত ডকুমেন্টসই আপনি পাবেন। প্লেনামে যে ডকুমেন্টস আমরা এখন তো ওপেন, আমরা পার্টি কংগ্রেসে যে রিপোর্ট আমরা করি, অ্যাডপ্ট করি, সেটা হচ্ছে যে একটা থাকে আমাদের পলিটিক্যাল ক্ষেত্রে, একটা থাকে সাংগঠনিক ক্ষেত্রে। তাহলে আমরা তো এই চর্চাই করছি যে সাংগঠনিক ক্ষেত্রে আমাদের দুর্বলতাগুলো কোন কোন জায়গাতে। আমরা সেইটাও তো গত পার্টি কংগ্রেসের আগের পার্টি কংগ্রেস বা প্লেনাম থেকে হুম। 2015 সালের প্লেনাম থেকে তো আমরা সেইগুলোই সংশোধন হয়েছে। যেটা বললেন আপনি যে বামপন্থীরা কি করে ভরসা করছে, তার কারণ একটা হচ্ছে যে এইটা, যে আমরা ধরে ধরে বিধানসভা ভিত্তিক স্টাডি করে যে সাংগঠনিক ল্যাকুনাগুলো আমাদের ছিল, সেগুলোকে আমরা পূরণ করতে পেরেছি অনেকটাই সেই বিধানসভাগুলোতে। যার ফলে আমরা আশাবাদী। তাহলে অবশ্যই আমাদের সাংগঠনিক একটা দুর্বলতা ছিল, পলিটিক্যাল একটা প্রেশার
মানে তৃণমূলের যে রাজনীতি, আগ্রাসী রাজনীতি, বিরোধী খতম করার যে রাজনীতি, সেটা যেমন একটা সত্য, তেমনি তাকে প্রতিরোধ করার মতো জায়গাতে যেখানে আমরা পেরেছি, যেমন ডোমকল বললাম আপনাকে যে আপনি আমরা আশাবাদী এই সিটটা 11 সালের পর থেকে আমরা এখানে হচ্ছে যে, তারপরেও 11 সাল জিতেছি, আবার 16 সাল জিতেছি আমরা। তাহলে এখানে প্রতিরোধ করতে পেরেছি বলে হচ্ছে যে আমরা সেই জায়গাতে সাংগঠনিক কোনোটাকে কতটা কিছুটা কম ছিল বলে আজকে দাঁড়িয়ে আছি আমরা। আপনি আশাবাদী এবারের ভোট আমি নিয়ে তো খুবই আপনার নিজের ভীষণ জেতার বিষয়ে? ভীষণ আশাবাদী। মানে আমি 21 সালেও প্রার্থী ছিলাম, কিন্তু এবারে মনে হচ্ছে লড়াইটা একবারে পুরো ডোমকল মানুষ করছে, ডোমকলের মানুষ। মানে এটা আমার লড়াই না এখন আর। মানে যখন আমার লড়াই থাকলে আমি, মানে হয়তো দুর্বলতা ছিল, এবং আমি খুবই রিল্যাক্স মোডে ঘুরছি। কেন? কারণ আমার লড়াইটা মানুষ লড়ছে ডোমকলের। এবার ডোমকলের মানুষ ঠিক করেছে যে না, ডোমকলকে এগিয়ে যেতে হবে। এই লড়াইয়ে যদি জেতেন ডোমকলের জন্য কি কি করতে চান? আমরা তো এমনি ডোমকলকে নিয়ে এবার পার্টিকুলার কিছু ইস্তেহারই করেছি, এবং আমার যেগুলো মানে আনিসুদ্দার ফেলে যাওয়া কাজ, বিশেষ করে এই যে যেখানে বসে করছেন, এটাও আমাদেরই করা। ডোমকলে আপনি একটা কোনো কাজ দেখতে পাবেন না এই সরকারের আমলে যেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। হুম। যা ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এখানে জ্যোতি বসু আর হচ্ছে যে আপনার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যার শেষ নামটা হচ্ছে যে সভাপতি আনিসুর রহমান মন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী বা এ মন্ত্রী। যার ফলে এখন অনেক কাজ যেগুলো আনিসুদ্দা চেয়েছিল, মানে সেই কাজগুলো আমি জানি, যেহেতু একেবারে 14 সাল থেকে মানে আপনার 16 সাল শেষ হচ্ছে 21 সাল পর্যন্ত আনিসুদ্দা তো খুবই সুস্থ ছিল। আমি যে কাছ থেকে দেখেছি ওর স্বপ্নগুলো, যার ফলে এখানে এখনো রবীন্দ্র নজরুল ভবন, যা আনিসুদ্দার স্বপ্ন ছিল ডোমকলে, সেটা এখনো বাস্তবায়িত হয়নি ডোমকলে। সেটা অবশ্যই প্রায়োরিটি। আমার বক্সিপুর ব্রিজ অবশ্যই প্রায়োরিটি, চেষ্টা করব আমি। একই রকমভাবে রবীন্দ্র মোড়ে একটা স্বপ্ন ছিল আনিসুদ্দার, যে ওই যে কি বলে ওটাকে ইংরেজিতে, ওভারব্রিজ করে না মানুষ হ্যাঁ, হ্যাঁ, পায়ে হেঁটে ফ্লাইওভার। যায়। হ্যাঁ, সেইটা একটা করার আমার ইচ্ছা আছে সেটাকে। আমার খুবই সমস্যা হচ্ছে আপনার, বিশেষ করে পৌরসভাতে ঢুকতে এই যে রাস্তাতে জ্যাম হচ্ছে। আমি বলছি কলাবাড়িয়া থেকে যেটা পৌরসভা এরিয়া রঘুনাথপুর পর্যন্ত, হারুরপাড়া পর্যন্ত এই রাস্তাটাকে এক্সপানশন করা যে কোনোভাবে। তারপরে এগুলো তো লোকাল বডির ওপর ডিপেন্ড করে। আমরা বিধানসভার পরই পৌরসভা নির্বাচন আসলে ডোমকলের মানুষকে বলবো আমাদেরকে সুযোগ দিন। আর একবার পৌরসভা তো লুটেপুটে নিয়েছিল, যার ফলে একদিকে বিধায়ক প্লাস লোকাল বডি থাকলে এই কাজগুলো করার ক্ষেত্রে আমাদের অনেকটা সুবিধা হবে। তাছাড়া আরও একটা কিছু হতো যে ওই যে বাগডাঙ্গা হাসপাতাল, ভোগরাতপুর হাসপাতাল, তারপরে গড়াইমারি হাসপাতাল, ওইখানে জিতপুর হাসপাতাল, মানে এগুলো সব আমাদের সময় তৈরি করা, সেগুলো না এখন খুবই অব্যবস্থা তৈরি হয়েছে। আমরা সাব ডিভিশন হাসপাতাল করেছিলাম, কোনো স্বাস্থ্য পরিষেবা এখন ঠিকঠাকভাবে নেই। তাহলে এইরকম কাজ কিছু আছে যেগুলো মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে করতে হবে। দেখুন, ছোটোখাটো যে সরকারি আসবে, ঢালাই রাস্তা হবে, এ হবে, কিন্তু এটা সামগ্রিকভাবে ডোমকলকে নিয়ে যে পরিকল্পনা, ডোমকলকে এগিয়ে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা, সেটা যদি না থাকে, তাহলে যেটা আনিসুর রহমানের ছিল, আমি দেখেছি ডোমকলকে ভালোবাসা যেটা। আপনার বিরুদ্ধে একজন দুধে আইপিএস, মনে হয় না যে এবছরে ফাইটটা একটু টাফ হয়ে গেল? আমি আপনাকে প্রথমেই বলেছি যে দুধে আইপিএস হওয়ার কারণেই লড়াইটা আরো সহজ হয়েছে। কারণ হচ্ছে যে এই লড়াইটা ডোমকলের মানুষ সেন্টিমেন্টে নিয়ে নিয়েছে। এই ডোমকলকে হচ্ছে যে বহিরাগতদের হাত থেকে বাঁচাতে হবে। কারণ এটা ডোমকলের মানুষ কখনোই মেনে নেবে না। আমরা গরিব হতে পারি, ডোমকলের মানুষ, আমরা হয়তো একবেলা কম খেতে পারি, কিন্তু বাইরের কেউ এসে এখানে ডোমিনেট করবে, এটা ডোমকলের মানুষ কখনো মেনে নেয়নি। আমার খুবই ভরসা যে এবারও মেনে নেবে না। তিনি আইপিএস হতে পারেন, অবশ্যই তার জায়গা থেকে তিনি শ্রদ্ধার ব্যক্তি, বা তার কাজের ক্ষেত্রে সেটা মূল্যায়ন হবে, আলাদা কথা। হুম। কিন্তু রাজনীতিবিদ হিসাবে তো তিনি আসলে, একজন আইপিএস অফিসার যদি সঠিকভাবে তার সততা থাকে, সে কখনোই শাসক দলের রিটায়ার্ডের পর প্রার্থী হতে যাবে না। আমরাও চাই না যে কোনো আইপিএস এসে আমাদের রানিং রাজ্য সরকারের আইপিএস এসে পরবর্তীতে রাজনীতিতে আমাদের সাথে যুক্ত হোক। কেন? তার মানেই জানতে হবে সে, তার কিছু দুর্বলতা ছিল অবশ্যই তৃণমূলের প্রতি, যেটা করেছেন উনি। বিশেষ করে এই যে পানি কেস থেকে শুরু করে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসকে ভাঙানো, সিপিএমকে ভাঙানোর কাজ পানি কেসের ভয় দেখিয়ে, এগুলো করেছে, আমরা দেখেছি। এটা তখন কান্দির এসডিপিও ছিল, তারপরে পরে আইপিএস হলো, তখন আমরা জেলাতে রাজনীতি করি। যার ফলে আইপিএস হিসেবে ভয় কিছু না, লাগছে না। রাজনীতির মাঠে ময়দানে আমি 365 দিন দেখতেই তো পাচ্ছেন আমাকে। তো যার ফলে ডোমকলকে আমি হাতের তালুর মতো চিনি, যেটা ওনার চিনতে চিনতে ভোট পার হয়ে যাবে। আর আমি এখানে হুম। ছেলে এখানকার, হুম। দ্বিতীয়ত হচ্ছে যে 365 দিন আছে আমার গলি, কোন গলি দিয়ে গেলে আমার ভোট বাড়বে, কোন গলি দিয়ে গেলে আমার ভোট কমবে, সব আমি জানি। যার ফলে এটা, এই লড়াইটা আমি খুব এনজয় করছি আইপিএস বলেই। এবং আমি বলছি বারবার প্রথম থেকে আপনাকে, আমার লড়াইটা ডোমকলের মানুষ লড়ছে না। আপনি মাঠে ঘাটে যেখানে যাবেন, যে লোকটা টোটো চালাচ্ছে, সেই টোটো প্রচার করছে, ওর গাড়িতে যে ড্রাইভারটা এই প্যাসেঞ্জার উঠছে,
সেই টোটো বলছে এবার রানাকে ভোটটা দিয়ে। আমার কাছে খবর আছে। মাঠে যখন মানুষ নিড়ানি করতে যাচ্ছে, পাট বুনতে যাচ্ছে, যখন ৪ জন এক জায়গায় হচ্ছে বলছে না এই ভোটটা রানাকে দিতে হবে। এই যে প্রচারটা মানুষ করছে, তার মানে আমি মনে করছি যে এই লড়াইটা আমার আর নাই। এটা ডোমকলের মানুষের লড়াই হয়ে গেছে। যার ফলে মানুষ যখন লড়ে তখন আর কোনো আইপিএস বা কোনো আইএএস অফিসার লাগে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এখানে এখন তো সিপিএম এর একটা তরুণ মুখেদের এক ঝাঁক মুখ উঠে এসছে। আহ, আপনার এখানে প্রচার করতে করতে কি কিছু তরুণ মুখেরা আসছেন? হ্যাঁ, আসবেই তো। কারণ আমাদের তো আসলে তরুণ মুখ, এটা তো কমিউনিস্ট পার্টির একটা ধারাবাহিকভাবে হচ্ছে যে পর্যায়ক্রমে চলে। তো এখন যা আমাদের সিপিএম পার্টিতে, বিশেষ করে পশ্চিমবাংলায় যেভাবে আমাদের পার্টি পরিকল্পনা করে, মূলত আমাদের পার্টির রাজ্য সেক্রেটারি সেলিমদার এটাতে ভালো প্রয়াস আছে যে ইয়াং জেনারেশনকে পার্টিতে, ভবিষ্যৎটা তো পার্টি, কমিউনিস্ট পার্টি তো আর একদিনের না। যার ফলে এখানেও সেইটা আমাদের রাজ্য জুড়ে পরিকল্পনা হয়েছে। আমাদের সব মানে কি বলবো, এত ভালো ভালো ছেলে মেয়েরা, মানে আমি তো অবাক হয়ে যাই মাঝে মধ্যে ভাবতে হতে যে এরা এত ট্যালেন্টেড ছেলে, এত মানে ব্রিলিয়ান্ট ছেলে, তারা আজকে কমিউনিস্ট পার্টিতে আসছে এবং তারা হোল টাইমার হচ্ছে। এটা খুবই মানে সৌভাগ্যের আমাদের কাছে বা পার্টির ভবিষ্যতের ক্ষেত্রে। তো যেমন এই মীনাক্ষী শতরূপ থেকে শুরু করে আজকে দাঁড়িয়ে নতুনভাবে উঠে এসেছে আফরিন, ঐশী, দীপশিতা, গ্রাউন্ড লেভেলে আরো অনেক এই ধরনের মানে আমাদের ছেলেমেয়েরা বিশেষ করে ডোমকলে আছে, মানে গোটা রাজ্যেই। তার মধ্যে থেকেই তারা আসবে। বিশেষ করে শতরূপ তো আসবেই ডোমকলে, ঐশী আসবে, আসার কথা আছে। এরা সবাই আমার জুনিয়র যদিও ছাত্র রাজনীতিতে। তারপরে আফরিনেরও চাহিদা আছে দেখলাম, তার হুম। মানে আফরিনকেও যোগাযোগ করতে হবে, ও যদিও একটা প্রার্থী। আর দীপশিতারও খুব ভালো চাহিদা আছে মানুষের কাছে। যার ফলে আমি বলেছি রাজ্যের নেতাদেরকে আমরা লিস্ট পাঠাবো, যেভাবে ওরা আসার মতো সেইভাবে ওরা আসবে। আসলে ভালোই হবে। আমরা এই যে মঞ্চের মধ্যে রয়েছি বা এই যে পার্টি অফিস রয়েছে, আহ, সেই আব্দুল বাড়ি মুক্ত মঞ্চ বলুন বা আপনাদের পার্টি অফিসের নাম বলুন, ওনার ইতিহাসটা ডোমকলের সাথে কিভাবে জড়িয়ে আছে? আসলে ডোমকলের পার্টি আর বারি সাহেব মানে একাকার। হুম। মানে সেই সময় যখন উনি আবার হ্যান্ডিক্যাপ ছিলেন, মানে একটা পা ছিল না ওনার, মানে যখন কংগ্রেসের বিশাল ব্যাপার, মানে এক একটা এলাকাতে, সেই সময় এখানে বারি সাহেব সহ কয়েকজন পার্টিটা প্রতিষ্ঠা করেছে, মানে কমিউনিস্ট পার্টিকে। এবং উনি প্রথমত, আমরা হ্যান্ডিক্যাপ মানুষ হলে কি করি আমরা, যে কোনো ভাবি যে আর মানুষ কাজ করতে পারবে না, মানে এইগুলো হচ্ছে যে আমাদের কাছে সবচাইতে অনুপ্রেরণা। যে একটা আদর্শের জন্য মাস্টারমশাই ছিলেন, এই হাই স্কুলের মাস্টারমশাই ছিলেন, এবং ঘোড়া নিয়ে চলতেন উনি, কুশাবাড়িয়াতে বাড়ি। এবং তখন পার্টি করা মানে, কমিউনিস্ট পার্টি করা মানে এখানে এটা প্রতিদিনকার চ্যালেঞ্জ। মানে হয়তো কোথাও মিটিং করছে, সন্ধ্যাবেলা হয়েছে, ঘোড়াটাকে খুলে দিয়েছে, সেই ঘোড়াটা হারিয়ে গেছে, হয়তো চলে গিয়েছে মিটিং করার পর। আর হচ্ছে যে আপনার সেই ঘোড়াটা খুঁজতে 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 রাত, তখন তো এত রাস্তাঘাট এত ছিল না। তারপরে এই গ্রামের পর গ্রাম উনি হচ্ছে যে চলে যেতেন, আর দেখা যাচ্ছে মাঠে লেবার আছে সেখানে গিয়ে, এইভাবে ডোমকলের পার্টি মানে বারি সাহেব এক কথায়। তার পরবর্তী ক্ষেত্রে আরো অনেক নেতা এসছে নেতৃত্বকে নিয়ে, আমাদের পার্টি তো কালেকটিভলি চলে, যার ফলে এসছে, কিন্তু মূলত হচ্ছে যে ডোমকলের পার্টি মানে বারি সাহেব, এটা হচ্ছে যে ব্যাপার। আপনাকে অনেক শুভেচ্ছা রইল হ্যাঁ, ভোটের আপনার জন্য এবং আপনার ইলেকশনের জন্য। এবং আশা করি যে শান্তিপূর্ণ ভোট ডোমকলের মানুষ এবারে করতে পারবেন। এবং ইলেকশন একটা উৎসব, গণতন্ত্রের উৎসব, সেটা আর 10টা জায়গার মতো ডোমকলেও সবাই মিলে পালিত হোক, এই অবশ্যই। আশাই রাখি। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। না, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে।